ধন্যবাদ। আমি যেভাবে দেখি এটাকে, ধরেন আমরা এই জেনারেশনের যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের সময়ে বড় হয়েছি বা চিন্তাভাবনা করতে শিখেছি, আমরা তো কোনো গণতান্ত্রিক পরিবেশ কখনো পাই নাই। তো সেখান থেকে যারা বিরোধী রাজনৈতিক দল আছে সাধারণত তারাই গণতান্ত্রিক সংগ্রাম করবে, গণতান্ত্রিক আন্দোলন করবে, এটাই হচ্ছে প্রচলিত ধারণা। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে আসলে তারাই কাজটা করে নাই। তারা, যেমন আমি আমার বিভিন্ন লেখায় জানুয়ারি প্যারাডাইম এবং জুলাই প্যারাডাইম এরকম পার্থক্য করি। জানুয়ারি প্যারাডাইমটা হচ্ছে এই 2024 সালের জানুয়ারির আগে যে বিএনপির নেতৃত্বে যে অন্যান্য রাজনৈতিক দল তাদের যে আন্দোলন ছিল, সেটা ছিল হচ্ছে, আপনি ওইটাকে আন্দোলন বলতে পারেন। আর এটা হচ্ছে গণ অভ্যুত্থান। ওই আন্দোলনে আমিও অংশ নিয়েছি, কিন্তু ওই আন্দোলনে একটা ইনহেরেন্ট বা একটা অন্তর্নিহিত মুশকিল বা সংকট ছিল, যে কারণে আন্দোলন পরিণতির দিকে পৌঁছাতে পারে নাই। এখন যতই বলা হোক না কেন যে এই 24শে গণ অভ্যুত্থান আসলে ওই আন্দোলনগুলোরই ধারাবাহিকতা, কিন্তু আসলে এটাকে দেখতে হবে যে জানুয়ারি পর্যন্ত রাজনৈতিক দলগুলোর যে আন্দোলন, তার সাথে একটা রেডিক্যাল ব্রেক আছে, ছেদ আছে এই গণ অভ্যুত্থানের। সেটা আমি একটু বলার চেষ্টা করি। ওই আন্দোলনটা কী আন্দোলন ছিল? ওই আন্দোলনটা আমিও নিজে অংশ নিয়েছি, কিন্তু তার সংকটটা বলতে হবে আর কি ইতিহাসের স্বার্থে। সংকটটা হচ্ছে যে তারা ফ্যাসিবাদের কাছে নির্বাচনের দাবি জানাচ্ছে। হ্যাঁ, সুষ্ঠু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এবং সেখানেও তারা আসলে একটু পরাশক্তি নির্ভর ছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দেবে এবং সেই স্যাংশন দিলে তারপরে আওয়ামী লীগ একটা চাপ অনুভব করবে এবং তারা একটা সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে, তারপরে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় আসবে। মানে জনগণের শক্তির উপর ভর করে একটা গণ অভ্যুত্থান ঘটানো, এটা কিন্তু তাদের পরিকল্পনার মধ্যে ছিল না। ফলে যেটা হয়েছে যে 23 সালের নভেম্বর মাসে ওয়াশিংটন এবং দিল্লির যে 2+2 সামিট হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ইন্ডিয়া তার বা দিল্লি তার ভূরাজনৈতিক স্বার্থটা বোঝাতে সক্ষম হয় বা কন্টেইন করে, যে এই অঞ্চলে তার স্বার্থ দিয়ে বাংলাদেশকে দেখতে হবে। এবং তখন তারা বলার চেষ্টা বলছিল যে ইলেকশন টাগ অফ ওয়ার, ইসলামিক ফান্ডামেন্টালিজম ভার্সেস ডেমোক্রেসি, যেখানে মানে ইন্ডিয়ার ভাষ্য এটা, যেখানে তারা বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় রাখাটাই হচ্ছে গণতন্ত্র। আর যারা আমরা নির্বাচনের দাবি জানাচ্ছিলাম, এটা হচ্ছে ইসলামিক জঙ্গিবাদ। তখন কিন্তু বিএনপিও, আজকে এখন কম্পারেটিভলি বিএনপি আমাদের সেকুলার প্রোগ্রেসিভ ব্লকের মানে সমর্থন পাচ্ছে, দ্যাটস গুড। কিন্তু মনে রাখতে হবে জানুয়ারি আগ পর্যন্ত বিএনপিও কিন্তু এই চিন্তাধারার মধ্যে ইসলামিক ব্লকের অংশ ছিল, এবং সেখানে তারা বলেছে যে আপনি নির্বাচন দিলেই ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে, সুতরাং আওয়ামী লীগকে ভোটবিহীন ক্ষমতায় রাখাটাই গণতন্ত্র। এটা দিল্লি ওয়াশিংটনকে বোঝাতে সক্ষম হয়েছিল। তো খেয়াল করবেন, এই ঘটনাটা হচ্ছে 23 সালের নভেম্বর মাসে। আমাদের এখানে 24শে জানুয়ারিতে নির্বাচন হয়েছে, মানে ডিসেম্বর জানুয়ারি 2 মাস আপনার হাতে ছিল। কিন্তু এখানে একজন কোনো আন্তর্জাতিক বিশারদ কিংবা একজন কোনো ভূরাজনৈতিক বিশেষজ্ঞ কেউ বলেন নাই যে না, আমেরিকা কিন্তু তার কৌশল বদলে ফেলেছে। মানে যেটা মনে হচ্ছিল যে তারা স্যাংশন দেবে, সেরকম কিন্তু তারা এখন দিল্লির টোনে কথা বলবে। এবং আমরা দেখতে পেলাম যে নভেম্বরের পর থেকে আসলে ওয়াশিংটন একটু নমনীয় হওয়া শুরু করলো, এবং শেষ পর্যন্ত ইলেকশনের আগে তো তখন যিনি মার্কিন রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে, পিটার হাস, তিনি আসলে বাংলাদেশ থেকে চলেই গেলেন, এবং আওয়ামী লীগ আসলে সাকসেসফুলি একটা ডামি নির্বাচন করতে পারলো। তার মানে সংকটটা হচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু, সারা দেশের তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু একটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই ঢাকা শহরে এসেছিলেন, যে তারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে। কিন্তু বিএনপির নেতৃত্ব সেভাবে ব্যাপারটাকে দেখে নাই, বা তাদের আপনি বলতে পারেন শ্রেণী চিন্তার সীমাবদ্ধতা যেটাই বলেন, তারা আসলে ভেবেছেন যে একটা এই বিদ্যমান স্ট্রাকচারটা অক্ষুণ্ণ রেখেই একটা নির্বাচনের দিকে যাওয়া যাবে। হ্যাঁ, এইটাকে আমি বলছি জানুয়ারি প্যারাডাইম। এই জানুয়ারি প্যারাডাইমটা কিন্তু বাংলাদেশে ফেল করেছে। জানুয়ারির পরের বিএনপির রিয়াকশন ছিল তাদের যে 7 জানুয়ারিতে এখানে নির্বাচন হলো, 9 থেকে, এবং ন্যূনতম কোনো প্রতিরোধ কিন্তু তারা কোথাও করতে পারে নাই। এত বড় দল, আজকে তো বিএনপিকে অনেক বড় দল মনে হচ্ছে, এবং জনগণও তাদের সাথে আসেনি, এরকম ইম্পর্টেন্ট। হ্যাঁ, জনগণ তাদের সাথে আসে নাই, কিন্তু জনগণ আবার 7 জানুয়ারি ভোট দিতেও যায় নাই। তার মানে জনগণের দিক থেকে দুটো মেসেজ খুব পরিষ্কার, যে একটা হচ্ছে নির্বাচনের দাবি, মানুষ ভোট দিতে চায় না ব্যাপারটা তা না, অবশ্যই জনগণ ভোট দিতে চায়, কিন্তু শুধু ভোটের দাবিতে আন্দোলন হলে সেখানে জনগণ যাবে না, এটা ছিল জনগণের দিক থেকে বার্তা।
এবং জনগণ যে আবার আওয়ামী লীগের এই ডামি নির্বাচনকে সমর্থনও করছে না, এটা প্রমাণ হচ্ছে আসলে ভোটার টার্ন আউট দেখলেই বোঝা যায়। 5% মানুষও ভোট দিতে যায় নাই। এমনকি যে বলা হয় যে আওয়ামী লীগের 30% ভোট আছে, বাধা ভোট, 30% টার্ন আউটও তো হয় না ইলেকশনে। 30% ভোট যদি সত্যি সত্যি যদি জনগণের টার্ন আউট হতো ভোটারের, তাহলে তো এই নির্বাচনকে সফল নির্বাচনই দেখানো যেত। তার মানে জনগণ একদিকে বিরোধী দলগুলোর এই নির্বাচনের দাবিতে আন্দোলনে যাচ্ছে না, অন্যদিকে সে ভোটেও যাচ্ছে না। তাহলে সে আসলে এই ভোটের দাবিটাকে সে দেখে হচ্ছে আপনার ক্ষমতায় যাওয়ার একটা দাবি হিসেবে, যেটা আপনাকেই আপনার সাংগঠনিক শক্তি দিয়ে অর্জন করতে হবে। যদি করতে পারেন তাহলে জনগণ গিয়ে ভোট দিয়ে আসবে, কিন্তু এর জন্য জীবন দেবে না। এটা হচ্ছে জানুয়ারির প্যারাডাইমের এখানেই পরিসমাপ্তি। এবং জানুয়ারির 7 জানুয়ারির পরে 9 জানুয়ারি বিএনপির একটা স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে। সেই স্থায়ী কমিটির বৈঠকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া দেখবে, যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন কী পদক্ষেপ নেয়, এটা তারা ওই মিটিংয়ে আলোচনা করে। এবং এর মধ্যে দিয়ে কিন্তু এই আন্দোলন শেষ। এবং আপনি জানুয়ারির পরে যত মানুষের সাথে কথা বলেছেন, মানে আমাদের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, কেউ আশা করে নাই যে বাংলাদেশে কিছু হবে। এর কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থানটা আমাদের এখানকার সিভিল সোসাইটি, রাজনৈতিক দল তাদের চিন্তার মধ্যেই নাই। এবং চিন্তার, এটা আমি পরে আবার বলবো, যে চিন্তার মধ্যে না থাকার কারণে এই যে গণ অভ্যুত্থান পরবর্তী অনেকগুলো সংকট আমরা দেখতে পাচ্ছি। এবং গণ অভ্যুত্থানকে আবারও একটা রেজিম চেঞ্জের মতো, মানে সমস্ত আগের রাষ্ট্রের নাটবল্টু কলকবজাকে অক্ষুণ্ণ রেখে একটা ক্ষমতা হস্তান্তরের বিষয় সংকুচিত করা, এটা কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি ওই চিন্তার কারণেই। মানে কারণ গণ অভ্যুত্থানটা আমরা দেখতে পাই না। যেমন ধরুন, আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি অ্যাক্টিভিস্ট, বেশ ভালো রেডিক্যাল অ্যাক্টিভিস্ট, তার একটা লাইন আপনাকে বলি, তাহলে আপনি এই শ্রেণীটার চিন্তা ধরতে পারবেন। এটা একটা প্রতিনিধিত্বশীল বক্তব্য। তিনি বলছেন যে এই সরকার উদ্দেশ্য করে বলছেন যে অনির্বাচিত যে কোনো সবচেয়ে খারাপ নির্বাচিত সরকার যে কোনো অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। মানে তিনি এই সরকারকে অনির্বাচিত সরকার বলছেন। মানে এই সরকারকে অনির্বাচিত সরকার বলার মানে কি? মানে হচ্ছে আপনি গণ অভ্যুত্থানটাকে মানছেন না আসলে, বা আপনার সচেতনভাবে মানছেন না তা না, আপনার আনথটের মধ্যে এই গণ অভ্যুত্থানটা পড়ছে না। এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত সরকারকে আপনি বলতেছেন যে এটা অনির্বাচিত সরকার। ওয়ারেজ অনির্বাচিত সরকার বলতে আমরা 1-11 ধরনের বা সামরিকভাবে ক্ষমতা দখলকারী সরকারগুলোকে বুঝি, যে এই সরকারগুলো অবৈধ। তো এই জানুয়ারি প্যারাডাইমের পরে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে জুলাই মাসে এসে একটা গণ অভ্যুত্থান ঘটছে, যেটাকে আমি বলছি জুলাই প্যারাডাইম। এবং এইটা দেখবেন আজকে এটাকে আন্ডারমাইন করতে গিয়ে, বা নিজেদের যে আপনার রাজনৈতিক দলগুলোর যে খামতি ছিল জানুয়ারি প্যারাডাইমে, এই ব্যর্থতাকে ঢাকতে গিয়ে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে যে তোমরা তো চাকরির আন্দোলন করতে নেমেছিলা। হ্যাঁ, তার মানে হচ্ছে রাজনৈতিক দলগুলো এখনও মনে করে নির্বাচনের দাবিতে আন্দোলন করাটাই একমাত্র আসল আন্দোলন, আর বাকি যে কোনো আন্দোলনে আসলে সেগুলো আন্দোলন না, সেগুলো হচ্ছে ইস্যুভিত্তিক আন্দোলন। কিন্তু আপনি দেখবেন পৃথিবীতে যত জায়গায় বড় বড় গণ অভ্যুত্থান, বড় বড় গণ আন্দোলন ঘটেছে, এই ধরনের কোনো না কোনো ইস্যু থেকে সেটা শুরু হয়েছে। এবং সেখানেই আসলে যেটাতে মানুষের সরাসরি স্বার্থ জড়িত। নির্বাচনের দাবিতে আন্দোলনে মানুষ নিজের স্বার্থটা সরাসরি দেখতে পায় না। কিন্তু অন্যান্য যে চাকরির ইস্যু, একটা চাকরি মানে তো ওইটার সাথে কেন সারা দেশের মানুষ একাত্মবোধ করে? কারণ একটা পরিবারে একটা চাকরি মানে পুরো পরিবারের ব্যাপার। ফলে খুব দ্রুতই অপরিচিত ছাত্রদের আন্দোলন, এবং তারা দেখবেন আপনি খুব সুকৌশলে সেই লেনিনের মতো যে 6 তারিখ না বেশি আগে হয়ে যাবে, 8 তারিখ না পরে হয়ে যাবে, 7 তারিখ, তার মানে এক দফাটা তারা ঠিক টাইম মতোই ঘোষণা করেছিলেন। কিন্তু শুরু থেকেই এই আন্দোলনে বা এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, ছাত্রদের মধ্যে মাহফুজ বা নাহিদ, তাদের আপনি যদি মিডিয়ায় বক্তব্য, ফেসবুক স্ট্যাটাস দেখেন, তারা কিন্তু জুলাই মাসের শুরু থেকেই এই পরিকল্পনাটার কথাই আভাস দিচ্ছিলেন। যে যেমন ধরুন নাহিদ তখন কোনো এক জুলাইয়ের প্রথম সপ্তাহের দিকে তিনি বললেন যে পুলিশ যদি ক্যাম্পাসে ঢোকে আমরা গণভবনে ঢুকবো। তো এইগুলো কিন্তু আপনি বলতে পারেন হ্যাঁ এটা তো ফর্মাল এক দফা ঘোষণা না, কিন্তু ফর্মাল এক দফা তো আসলে জনগণের মধ্য থেকে অর্গানিকভাবে আসতে হবে। মাহফুজের ধরেন আপনার স্ট্যাটাস আছে, আপনি জুলাই 7-8 তারিখের দিকে, আমি এটা সেভ করে রেখেছিলাম, খুবই সুন্দর 3-4 লাইনে তিনি একটা, তখনও কোটার দাবিতে আন্দোলনের মাত্র শুরু হচ্ছে বা তৈরি হচ্ছে, তখন তিনি বললেন যে এই আন্দোলন জনগণের রাজনৈতিকতাকে বদলে দেবে। শব্দটা কিন্তু রাজনৈতিকতা, পলিটিক্যালিটি, যে জনগণের রাজনৈতিকতা একটা বিরাট পরিবর্তন আসবে। তখন আমি যেহেতু মাহফুজকে আগে থেকে চিনি, মাহফুজের অ্যাম্বিশনটা আমি বুঝি, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটু বেশি অ্যাম্বিশাস। কিন্তু ওই কথাটা তখনই কিন্তু সে জুলাইয়ের প্রথম সপ্তাহে কল্পনা করতে পারছে, ঠিক আছে। এবং জুলাইয়ের 16 তারিখে যখন আবু সাইদ শহীদ হলেন পুলিশের গুলিতে, তখন আমি মোটামুটি নিশ্চিত, আমি সেদিনই লিখেছিলাম যে বাংলাদেশের, কারণ আমরা তো আগে থেকেই গণ অভ্যুত্থানের খুবই বিরূপ পরিস্থিতিতে আমরা কিন্তু গণ অভ্যুত্থানের কথা বলেছি। যখন জানুয়ারির আগে আমরা বিভিন্ন সভা সেমিনার করে আমরা একদিকে ওই নির্বাচনবাদী আন্দোলনে ছিলাম, অ্যাট দ্য সেম টাইম আমরা বলেছি যেভাবে হবে না, আপনাকে গণ অভ্যুত্থানের লাইনে যেতে হবে। আমাদেরকে অনেক গালিগালাজ করা হয়েছে, তবুও আমরা এটা বলেছিলাম।
তো গণ অভ্যুত্থানই করতে হবে এটা ব্যাপারে আমরা ফুল কনভিন্স ছিলাম, কিন্তু কিভাবে জনগণ এই আন্দোলনের সাথে, কোটার আন্দোলনের সাথে সম্পৃক্ত হবে, এই মোমেন্টামটাই আমরা অন্বেষণ করছিলাম। যেদিন আবু সাইদ শহীদ হলেন সেদিন হচ্ছে আপনার, না আবু সাইদ শহীদ হওয়ার আগেই যেদিন রাতে মেয়েরা রাজাকার বলার পরে মেয়েরা যেভাবে নেমে গেল, এটাই একটা বড় কিছুর আভাস দিচ্ছিল। 14 তারিখে সে মেয়েরা নামলো যখন শেখ হাসিনা রাজাকার বললেন, এবং মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি ইডেন কলেজের আশপাশের মেয়েরা সব হলের গেট ভেঙে রাতের বেলা নেমে গেলেন, এটাই বোঝা যাচ্ছিল যে এটা আর কোটায় সীমাবদ্ধ থাকবে না। কারণ রাজাকার বললে সবাই কেন, এটা তো তারা তো আনন্দ মিছিল করতে নামে না যে প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলছে, তারা অপমানিত বোধ করে রাস্তায় নেমেছে। তার মানে এটা তাদের কোথাও না কোথাও তাদের মর্যাদায় আঘাত করেছে। এই মর্যাদাটা রিক্লেইম করতে তারা রাস্তায় মানে স্ট্রিটে আসবে। এটা কিন্তু খুব অভূতপূর্ব ব্যাপার যে আপনি একটা বস্তুগত স্বার্থে আন্দোলন শুরু হয়েছে কোটা, তারপর একটা অবস্তুগত জিনিস আপনার মর্যাদা, এই মর্যাদা পুনরুদ্ধারের জন্য আপনি রাস্তায় নেমে বাংলাদেশের তরুণরা আন্দোলন করছে, প্রতিবাদ করছে। এটারই ফলো আপ হিসেবে 16 তারিখে আবু সাইদ শহীদ হলেন। এবং আবু সাইদ যেদিন শহীদ হলেন সেদিন আমি, এবং আবু সাইদের সর্বশেষ স্ট্যাটাসটা আপনি দেখবেন, ওই স্ট্যাটাসটা এবং আবু সাইদের শহীদ হওয়াটা সব কিছু মিলিয়ে আমার মধ্যে ওই বোধটা তৈরি করলো যে বাংলাদেশের রাজনীতি, আমি সেদিন লিখলাম যে বাংলাদেশের রাজনীতি গণ অভ্যুত্থানের পর্বে ঢুকে গেছে। এটাকে আর কবে গণ অভ্যুত্থান ঘটবে আমরা জানি না, কিন্তু এটাকে আর আপনি পেছন দিকে নিতে পারবেন না। মানে হয় শেখ হাসিনা থেকে যাবে আরও অত্যাচার করে, আরও খুন খারাপি করে, অথবা গণ অভ্যুত্থানের মধ্যে তাকে বিদায় নিতে হবে, এর মাঝামাঝি কিছু নাই। সেদিন আমি লিখলাম এটা। তো আবু সাইদ কী করলেন? আবু সাইদকে দেখবেন আপনি আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বা কালচারাল অ্যাক্টিভিস্ট, তারা সে যে একটু রাইট লিনিং, সে যে একটু সাইদিকে স্মরণ করছে, এই সব প্রচার করা শুরু করলো। কিন্তু আমি আবু সাইদের সর্বশেষ পোস্টটা দেখলাম, সে পোস্টে সে লিখেছে যে স্যার, ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 69 গণ অভ্যুত্থানে যিনি শিক্ষক প্রক্টর আছেন আপনার শামসুজ্জোহা, প্রক্টর শামসুজ্জোহা, তিনি তাকে স্মরণ করে আবু সাইদ লিখলেন যে স্যার আজকে আপনাকে খুব বেশি দরকার, আজকে আপনাকে খুব বেশি মনে পড়ছে। এখন এটাই তিনি কেন লিখেছেন যে ওর ছাত্ররা রাস্তায় নামছে, পুলিশ গুলি করছে ক্যাম্পাসের ভিতরে, বা পুলিশ চড়াও হচ্ছে ছাত্রদের উপর, থামানোর মতো কোনো প্রক্টর নয়। প্রক্টর উল্টা, আজকালকার প্রক্টররা উল্টো পুলিশের সাথে থাকে। এই জায়গা থেকে এখন এখানে আমার কাছে এটা খুব খুব সিগনিফিকেন্ট মনে হচ্ছিল তখন যে একটা গণ অভ্যুত্থান, 69 গণ অভ্যুত্থানের সময় 24 গণ অভ্যুত্থান যার কাছ থেকে, যাকে অফিসিয়ালি যাকে প্রতীক ধরা হয় আবু সাইদকে, সে স্মরণ করছে আরেকটা গণ অভ্যুত্থানে আরেকজন হিরোকে। এভাবে ইতিহাসের সংযোগ ঘটে, ইতিহাসের মধ্যে যোগাযোগ ঘটে।